ভাই আপনি কি জানেন আপনার পকেটে রাখা টাকা বেশি কিছু নয়, একটি টয়লেট পেপারের সমান। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন, টয়লেট পেপার। আর এই কথা কিন্তু আমি বলিনি, রবার্ট কিওসাকি নিজেই বলেছে। What? This here is fake money. I would never work for this stuff. It's good as toilet paper. So the biggest investment. কিন্তু এর কারণ কি? এত জ্ঞানী একজন মানুষ এরকম কথা কেন বললো? আর কেন সে আমাদেরকে ব্যাংকে টাকা রাখতে নিষেধ করেছে? আসলে ব্যাংক তো আমাদের টাকা রক্ষাই করে, তাই না? তাহলে সে কেন এমন কথা বললো? আর কাগজের টাকা যদি সত্যিকারের না হয়, তাহলে আসল টাকা কোনটি? আর এর মধ্যে এমন কি রহস্য আছে যেগুলো আমাদের দেশের ধনী লোকেরা আমাদের মতো সাধারণ মানুষদের থেকে আড়াল করে রাখে বা লুকিয়ে রাখে? তো ভাই, আজকে আমি এই সমস্ত প্রশ্নের পর্দা উঠাবো ইনশাআল্লাহ। এবং আরো একটি কথা এখনই বলে দিই, এই ভিডিওতে কোনো কথাই আমার মন গড়া হবে না, বরং যেই যেই জিনিসগুলো প্রপার সায়েন্টিফিক রিসার্চ এবং এভিডেন্সের সাথে প্রুফ হয়েছে সেগুলোর উপরে কোনো ফিল্টার না মেরে আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ, যেগুলো আপনি চাইলে ভিডিও শেষে নিজেই ভেরিফাই করতে পারেন, যেগুলোর লিংক এবং ডিটেলস আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। কিন্তু হ্যাঁ, আগে আপনাকে আমার সাথে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আপনি যদি ভিডিওটার একটা পয়েন্টও মিস করে ফেলেন, তাহলে দেখবেন সারা জীবন আপনি পরিশ্রম তো করবেন ঠিকই, কিন্তু মৃত্যুর সময় আফসোস করে মরবেন যে ইস, আমি যদি এটা না করে এটা করতাম, তাহলে আজকে আমার জীবনটা এরকম হতো না। তাই আমি জোর দিয়ে বলতে পারি, ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখা উচিত। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর যদি মনে হয় যে আমি আপনার সময় নষ্ট করেছি, তাহলে ডিসলাইক বাটন তো আছেই। হাজার হাজার বছর আগে মানুষ লেনদেনের জন্য বার্টার সিস্টেম ব্যবহার করত, যেখানে একটি জিনিস কিনতে গেলে অন্য কিছু দিতে হবে। অর্থাৎ কারো যদি চাল থাকে এবং তার চিনির প্রয়োজন হয়, তাহলে তাকে এমন একজনকে খুঁজে বের করতে হবে যে চিনি বিক্রি করতে চায় এবং একই সাথে সেই ব্যক্তির যেন চাল প্রয়োজন হয়। আর এখানেই ঝামেলা, কারণ লেনাদেনা করার জন্য দুজনেরই ইচ্ছে থাকা দরকার। তোমার সেই জিনিস লাগবে যা আমার কাছে আছে, কিন্তু আমার সেই জিনিস লাগবে না যা তোমার কাছে আছে। এর ফলে লেনাদেনা হতে পারতো না। এটা শুনতে কেমন লাগছে আমি জানি না, তবে এটা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। তাই মানুষ ভিন্ন কিছু করার চিন্তা করে। এখন আমাদের এমন একটি জিনিসের প্রয়োজন ছিল যেটা সবার প্রয়োজন, আর সেখান থেকেই শুরু হয় টাকা। এটা সেই টাকা না যেটা আপনি ভাবছেন। আমরা সেগুলোকে টাকা বানিয়ে ফেলেছিলাম যেগুলো নতুন ছিল, আর আমাদের কাছে সেগুলো মূল্যবান ছিল। অন্য সবাই এটার মাধ্যমে লেনদেন করতে রাজিও ছিল, যেমন গরু, ছাগল, ছুরি, দা, কুড়াল, তীর, তলোয়ার, পশু পাখির চামড়া, গাঁজা, লবণ, ময়ূরের পাখা, মদ, গেটরি, এমনকি মানুষদের। জি হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, সে সময় মানুষদের টাকার মতো গোলামের রূপে কেনা বেচা খুব স্বাভাবিক ব্যাপার ছিল। কমিউনিটি মানি আমাদের জীবন অনেক সহজ করে দিয়েছিল, কিন্তু এখানেও সমস্যা লেগেই ছিল, যেটা হলো আমাদের কাছে যে জিনিসটি আছে তার মূল্য কত তা আমরা নির্ধারণ করতে পারতাম না। প্রতিটি কমিউনিটি মানির সমস্যা এখানেই শেষ না, আর আমাদের এমন একটি জিনিসের প্রয়োজন ছিল যার আলাদা একটা মূল্য রয়েছে, আর সেটা অনেক সময় পর্যন্ত টিকে থাকতে পারে। কারণ পশু পাখি ও মদ জাতীয় জিনিস সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যায়, আর সেখান থেকে শুরু হয় সোনা ও রূপার তৈরি কয়েন। কিন্তু এখানেও একটি সমস্যা ছিল, মানুষ স্বর্ণ ঘরেও রাখতে পারতো না, সাথে সাথে নিয়ে ঘুরতেও পারতো না, কারণ একজন আরেকজনকে মেরে স্বর্ণ নিয়ে যেত। তখন কয়েকজন মিলে একটি সমাধান বের করে। তখন তারা লোকদেরকে বলে, তোমরা তোমাদের সোনা আমাদের কাছে রাখো, আমরা তা নিরাপদে রাখবো। বিনিময়ে তারা লোকেদের একটি কাগজের টুকরো ধরিয়ে দিত, যাতে লেখা ছিল, আমি তোমার এত স্বর্ণ রেখেছি, যাকে বলা হতো IOU, মানে আমি তোমার কাছে ঋণী। যে কাগজটা দেখিয়ে যে কোনো মানুষ তার স্বর্ণ ফিরিয়ে নিতে পারে। তাদের আইডিয়া লোকেদের অনেক ভালো লাগে। তখন লোকেরা নিজেদের স্বর্ণ তাদের কাছে রাখতে শুরু করে। কিন্তু তারপর লোকেরা বুঝতে পারে যে এই ব্যবস্থা করার পর প্রায় কেউই তাদের সোনা নিতে আসেনি, আর সবাই সেই রসিদ দিয়েই ব্যবসা করত। কারণ সবাই নিশ্চিত ছিল যে রসিদ আছে, তার মানে সোনাও আছে। এখন এইটা বোঝার পর স্বর্ণকারদেরও লোভ হলো, তাদের হাতে বানানো রসিদ টাকায় পরিণত হয়ে গেল। এই কারণে তারা আরো জাল রসিদ তৈরি করতে শুরু করে দেয়। তাদের কাছে এত স্বর্ণ ছিল না যতটা তারা জাল রসিদ বানাতো, কিন্তু তারপরেও তারা বেশি বেশি রসিদ দিত। আর সেখান থেকেই শুরু হয়েছিল দুনিয়ার সবচেয়ে বড় লিগ্যাল স্ক্যাম, যা আজও পর্যন্ত চলছে। সোনা সামলে রাখার সেই দোকানটি ছিল দুনিয়ার প্রথম ব্যাংক, এবং সেই রসিদ ছিল দুনিয়ার প্রথম কাগজের টাকা। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি একটি ব্যাংক কিভাবে কাজ করে, তাহলে আপনি বলবেন,
আমরা যে টাকা ব্যাংকে জমা রাখি তা ব্যাংক অন্য কাউকে লোন দেয় আর তাদের থেকে কিছু পার্সেন্ট সুদ নিয়ে ব্যাংক মুনাফা অর্জন করে। একদম সহজ, তাই না? আর 2টা মিনিট অপেক্ষা করেন, আপনার সব চিন্তা ভাবনা বদলে যাবে। কারণ এখন আপনি জানবেন আসলে ব্যাংক কিভাবে কাজ করে। ধরুন গতকালকে আপনি 1000 টাকা ব্যাংকে জমা দিতে গেলেন। আপনি ব্যাংকে 2টা 500 টাকা নোট জমা দিয়েছেন। এরপর ব্যাংক কি করবে? তারা নিয়ম অনুযায়ী 10% নগদ রিজার্ভে রাখবে আর বাকি 900 টাকা অন্য কাউকে লোন দিয়ে দিবে। এবং এই ব্যাংকটি লোন নেওয়া ব্যক্তির থেকে লোন সহ বাৎসরিক 12% সুদ নেয় আর আপনাকে মাত্র 4% দেয়। তার মানে আপনার টাকা ঘুরিয়ে ঘাড়িয়ে তারা 8% লাভ করে নিচ্ছে। এটাই হচ্ছে তাদের প্রফিট, তাই না? হ্যাঁ, দুনিয়ার সব কমার্শিয়াল ব্যাংক এভাবেই কাজ করে, কিন্তু ব্যাংকটি শুধুমাত্র এরকম ভাবেই অর্থ উপার্জন করে বসে থাকে না। এর পেছনে রয়েছে একটি বড় গেম চুপি, যা 99% মানুষই জানেই না। ব্যাংক কি করে? ব্যাংক সহজেই আপনার 1000 টাকা থেকে 10,000 টাকা বানিয়ে ব্যবসা করে। সেটা কিভাবে? চলুন সেটাও বলি। ধরুন আপনি 1000 টাকা ব্যাংকে জমা দিতে গেলেন। ব্যাংক নিয়ম অনুযায়ী 10% টাকা নগদ রিজার্ভে রেখে বাকি 900 টাকা অন্য কাউকে লোন দিয়ে দিবে। কিন্তু মনোযোগ দিয়ে দেখুন এখানে কি হচ্ছে। আপনি যদি আপনার টাকা জমা দেওয়ার পরে আপনার ব্যালেন্স চেক করেন, তাহলে আপনাকে 1000 টাকা দেখানো হবে। অন্যদিকে যে ব্যক্তি লোনের জন্য আবেদন করেছিল এবং ব্যাংক তাকে লোন দিয়েছিল, সেও যদি তার ব্যালেন্স চেক করে, তাহলে সেও 900 টাকা দেখতে পাবে। তার মানে আপনাদের দুজনের হাতেই 1000 টাকা আর 900 টাকা পারচেজিং ভ্যালু আছে, অথচ ব্যাংকের কাছে আছে কিন্তু মাত্র 1000 টাকা। মানে সেই ব্যাংক তার কম্পিউটারে কিছু নাম্বার টাইপ করে মার্কেটে আরো অতিরিক্ত 900 টাকা তৈরি করে ফেলেছে, যা অবশ্যই ভার্চুয়াল, কারণ ব্যাংকের কাছে তো আর এত টাকা নেই। আর এই খেলা কিন্তু এখানেই শেষ না, আরো অনেক দূর এগিয়ে যায়। যে সমস্ত মানুষগুলো 900 টাকা ঋণের জন্য আবেদন করেছিল, তারা তো আর এমনি এমনি আবেদন করে নাই। হয়তো কিছু কেনাকাটা করার জন্য তার 900 টাকা দরকার ছিল, এবং যখন সে টাকা খরচ করবে, এই টাকা খুব সহজেই তার অ্যাকাউন্ট থেকে স্থানান্তরিত হয়ে অন্য কারো অ্যাকাউন্টে জমা হবে। আর ব্যাংক আবার এই 900 টাকা থেকে 10% রিজার্ভে রেখে বাকি 810 টাকা অন্য কাউকে আবার লোন দিবে। এটা করতে করতে একটি ব্যাংক মাত্র 1000 টাকাকে 10,000 টাকা পর্যন্ত ভার্চুয়াল টাকায় রূপান্তরিত করে ব্যবসা করে। আপনি মনে করেন আপনার টাকা ব্যাংকে নিরাপদ, যা আপনি চাইলেই তুলতে পারবেন, কিন্তু এটা মোটেও সত্যি না। যদি মাত্র 15 থেকে 20% লোক একসাথে টাকা তুলতে যায়, তাহলে ব্যাংক কখনোই আপনার টাকা পুরোপুরি দিতে পারবে না। সাথে সাথে ব্যাংক দেউলিয়া হয়ে যাবে, কারণ তাদের কাছে আপনার এত টাকা নেই। ফিকশনাল রিজার্ভ সিস্টেমের কারণে এটা শুধুমাত্র ভরসার উপরে কাজ করে। উদাহরণস্বরূপ, আপনি যদি বিশ্বের সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের ব্যাংক ব্যালেন্স যোগ করেন এবং এটি যদি 100 টাকা হয়, তাহলে সেখানে মাত্র 10 টাকা আসল, বাকি 90 টাকা ভার্চুয়াল সংখ্যা মাত্র, যা আপনি শুধুমাত্র আপনার মোবাইল বা কম্পিউটারের স্ক্রিনে দেখতে পারবেন। বস, টাকারই মায়াজাল ভয়ঙ্কর জটিল ব্যাপার, যাতে সাধারণ মানুষ এটা বুঝতে না পারে এবং এই মায়াজালে আটকে থাকে। মানুষ মনে করে কারেন্সি আর মানি মনে হয় একই জিনিস, কিন্তু এটা একদম ভুল। কারেন্সি একটি বিনিময় মাধ্যম, আর টাকা নিজেই একটি মূল্যবান সম্পদ। আপনার বাড়িতে পড়ে থাকা ওই 1 লাখ টাকার নোটের বান্ডিলটি রাতারাতি কাগজে পরিণত হতে পারে, যদি পরের দিন সরকার বলে আজ থেকে এইটা আর টাকা না, কারণ এটা শুধুমাত্র একটি কাগজের টুকরো। কিন্তু আপনার ঘরে পড়ে থাকা স্বর্ণের দাম কখনোই কমবে না। বিশ্বের বড় বড় সরকাররা যাই বলুক না কেন, স্বর্ণের দাম তাই থাকবে যেটা আগে ছিল। দেখেন ভাই, অনেক সকল গুরুরা আপনাদের বলবে গোল্ড বন্ড কিনুন, ডিজিটাল গোল্ড কিনুন, গোল্ড ইটিএফ এ পয়সা লাগান, এইটা করেন সেইটা করেন, হ্যান করেন ত্যান করেন। এগুলো করলে নাকি সরকারকে ট্যাক্স দেয়া লাগে না। কিন্তু আমি বলবো আসল গোল্ড কিনুন, কারণ সারা জীবনে কিছু সিদ্ধান্ত আছে যেগুলো ট্যাক্সের উপর নির্ভর করে নেওয়া হয় না। কারণ আপনার কাছে 1000 কোটি টাকা নেই যে আপনাকে 2-4% ট্যাক্স নিয়ে চিন্তা করতে হবে। এবং আসল কথা হলো, মহামারীর সময় আপনার আসল পণ্যই কাজে লাগবে। কাউকে আপনার গোল্ড বন্ড সার্টিফিকেট দেখিয়ে আপনি সারা বছরের জন্য রেশন নিতে পারবেন না, কিন্তু ঘরে পড়ে থাকা স্বল্প পরিমাণ স্বর্ণ সারা বছরের বন্দোবস্ত জোগাতে পারে। আর এই কাগজ শুধুমাত্র একটি বিশ্বাস, শুধুমাত্র একটি ভরসা, আর পুরো দুনিয়া এই ভরসার উপরেই টিকে আছে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল। আমি যদি কাউকে কোথাও বোঝাতে ব্যর্থ হই, তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি আপনাকে আবারও বুঝাবো। আচ্ছা, আপনার কাছে টাকা নাই, কিন্তু আপনি চান টাকা আয় করতে, তাহলে টাকা ছাড়াই কিভাবে টাকা আয় করা যায়, এরকম 7টা বিষয় নিয়ে আমি আলোচনা করেছি এই ভিডিওতে। কয়েকটা আপনার অবাক লাগতে পারে, কিন্তু প্রতিটাই প্রতি মাসে লাখো লাখো টাকা আয় করে দিতে পারে। সেই ভিডিওটা আমি এখানে স্ক্রিনে দিয়ে দিব, আপনি চাইলে এখানে স্ক্রিনে ক্লিক করে দেখে নিতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।
আমি সজীব ফ্রম টাকার খোঁজ। কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।